রোহিঙ্গা সংকটের ৯ বছর শেষ হচ্ছে, বদলেছে রাখাইন পরিস্থিতি। ক্ষমতার পরিবর্তন এসেছে নেপিদোর। একদিকে মিয়ানমারের সামরিক বাহিনী, অন্যদিকে রাখাইনে আরাকান আর্মির উপস্থিতি। প্রত্যাবাসন কি জটিল থেকে জটিলতর হচ্ছে? আদৌ কি রোহিঙ্গারা ফিরতে পারবেন নিজ দেশে? যদি ফিরতেই পারেন, কবে ফিরবেন? এসব প্রশ্নের উত্তর জানতে ও জানাতে দেশ টিভির আজকের আয়োজন রোহিঙ্গা প্রত্যাবাসনের অনিশ্চয়তা কাটবে কবে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এসআইপিজির পরিচালক অধ্যাপক এস.কে তৌফিক এবং আমার ডান দিকে আছেন কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। দুজনকেই স্বাগত। আমি একটু, আপনি যেহেতু কূটনৈতিক প্রতিবেদক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যে বিষয়টা আমরা বলছিলাম যে আমরা যেহেতু প্রত্যাবাসনটা এখনো দেখছি না, প্রত্যাবাসনের যদি সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই, আমাদের কাছে কি তথ্য দিবেন? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। যেভাবে বলছিলেন, আজকে যখন আমরা কথা বলছি ৯ বছর পেরিয়ে ১০ বছরে পা দিচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ বা সবশেষ রোহিঙ্গা সংকটের পরিস্থিতি। এবং আমরা জানি, আমরা তিনজনেই জানি আলোচনায়, যে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মূলত অনুকূল পরিবেশ না থাকার দরুন। তো যেই বিষয়টা শুরু থেকে বলা হচ্ছিল, বাংলাদেশ একটা চুক্তি সই করছিল রোহিঙ্গাদের সঙ্গে এবং বলেছিল যে স্বেচ্ছামূলক মর্যাদা সম্পন্ন একটা প্রত্যাবাসন হবে, যেটার মূলে থাকবে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অনুকূল পরিবেশ। কোনোটাই কিন্তু রাখাইনে ফিরে নেই। এবং দুদফা রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক হয়েছিল, একবার বাংলাদেশ আর মিয়ানমার আলোচনা করে, আরেকবার চীনের মধ্যস্থতায়। কিন্তু মূল যে সংকট বা বিষয়টা অনুকূল পরিবেশ, তো অনুকূল পরিবেশ, এই আদি নিবাসে ফেরা, সেটা কি আদৌ আছে কি না? কারণ রোহিঙ্গাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই মিয়ানমার সেনাবাহিনী, যারা তাতমাদা বলে পরিচিত, তারা এই অভিযানটা চালিয়েছিল। তো যখন রোহিঙ্গাদেরকে নিশ্চিহ্ন করার জন্য ২০১৭ সালে এই নৃশংসতা চালানো হয়, যেটাকে গণহত্যা হিসেবে জাতিসংঘ অভিহিত করেছে, তো সেখানে তো অনুকূল পরিবেশ আগেই ছিল না। এবং সর্বশেষ এই সংকটে নতুন মাত্রা যুক্ত হয়েছে রাখাইনে আরাকান আর্মি অলমোস্ট পুরোটা দখলে যাওয়ার পর। এবং সেটা ঘটেছে যখন ২০২১ সালে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিল গণতান্ত্রিক সরকারকে হটিয়ে। তো এমন একটা অবস্থায় আমি বলবো রোহিঙ্গা সংকটের সমীকরণটা বা প্রত্যাবাসন সংকটটা নতুন এক মাত্রা পেয়েছে এবং পুরো রাখাইনের চিত্রটাই পাল্টে গেছে। তো এমন একটা অবস্থায় রোহিঙ্গা সংকট যখন গত ৯ বছরে কোনো সমাধানের পথে যায়নি, সেটা বাইল্যাটারালি হোক, তৃতীয় দেশ চীনের মধ্যস্থতায় হোক, সামনের দিকে সেটা আরও জটিল থেকে জটিলতর হয়েছে। এবং আমরা জানি এর পাশাপাশি আরেকটা বড় এবং প্রধান সংকট হচ্ছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সহায়তা, সেটাও কিন্তু করোনা ভাইরাসের পরে একটা নতুন সংকট দেখা দিয়েছিল। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সবশেষ যদি বলি যুক্তরাষ্ট্রের ইউএসএইডকে গুটিয়ে নেওয়ার ফলে ট্রাম্পের যে সিদ্ধান্ত, সেটি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। রাহিদ এজাজ, আমরা এই সহায়তার বিষয়ে একটু পরে কথা বলবো। প্রত্যাবাসন নিয়ে একটু জানতে চাই অধ্যাপক তৌফিক, আপনার কাছে একটু জানতে চাই, যেটা রাহিদ এজাজ বলছিলেন যে আমরা দ্বিপক্ষীয় আলোচনা করেছি, আমরা বহুপাক্ষিক আলোচনাও করেছি এবং একটি দেশের মধ্যস্থতার কথাও বলেছিল যে চীন। এবং খুব সাম্প্রতিক সময়ে যদি আমরা বলি, এবং আজকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই কথাই বলেছেন যে চীনের মধ্যস্থতায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহায়তা করবে। চীনের ওপরে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি, যেহেতু ৯ বছরে একজন রোহিঙ্গাও প্রত্যাবাসন হয়নি? আমার মনে হয় যে চীনের বিষয়টা আমাদের একটু বোঝার ক্ষেত্রে আর একটু ব্যাপকভাবে দেখার বিষয় আছে। আমাদের সাধারণত বাংলাদেশে একটা ধারণা আছে যে মায়ানমারের উপরে চীনের যে প্রভাব, সেটাকে কাজে লাগিয়ে চীন ইচ্ছা করলে বা চাইলেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে। পরিস্থিতিটা এমন নয় আর কি, দুটো কারণে। একটা হচ্ছে যে চীনের কাজের ধরন এরকম নয়, আর এটা হচ্ছে যে মায়ানমারের উপর অবশ্যই অন্যান্য যে কোনো দেশের তুলনায় চীনের প্রভাব অনেক বেশি আছে, কিন্তু মায়ানমারের সরকার বা জান্তা চীন যা বলবে সেইভাবে কাজ করবে এবং সেই পরিস্থিতি তৈরি করে তারা রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হবে, ব্যাপারটা এরকম না আর কি। তো সেই জায়গায় আমার মনে হয় যে চীনের কাছ থেকে প্রত্যাশা কতটুকু, সেটা কতটা বাস্তবসম্মত, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে জানার বোঝার বিষয় আছে।
তবে এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশেরও চীনের কাছ থেকে কি পাওয়া যেতে পারে সেই বিষয়ে যথেষ্ট স্বচ্ছ ধারণা আছে কিনা, বিশেষ করে নীতি নির্ধারণী জায়গা থেকে, সে ব্যাপারে আমি নিশ্চিত না। আমি আপনাকে এই কথাটা এই জন্য বললাম, আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি যে চীন সফর করেছেন সেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু রোহিঙ্গা বিষয়ে কিন্তু খুব ব্যাপক আলোচনা হয়নি। এবং আপনার জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে একটা লাইন এসছে যেটা বলা হয়েছে যে চীন সাহায্য করবে বাংলাদেশকে মায়ানমারের সাথে আলোচনার ক্ষেত্রে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, যেটা গত 9 বছর ধরে চীন করছে এবং সেটার কারণে কোনো পজিটিভ ফলাফল আসেনি। তো আমরা কিন্তু চীনের কাছে এইবারের অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় খুব বড় ধরনের একটা এজেন্ডা হিসেবে এটা তুলে ধরিনি। কী কারণে ধরিনি আমি জানি না, কিন্তু আমাদের দিক থেকে আমাদেরকে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে, চীনকে পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা চীনের কাছ থেকে কী ধরনের সাহায্য চাই। চীন সাহায্য করতে চায় একটা ফ্যাসিলিটেটর হিসেবে। চীন যেটা সবসময় বলার চেষ্টা করে যে এটা একটা দ্বিপাক্ষিক বিষয় মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে, এবং তৃতীয় রাষ্ট্র হিসাবে সে এখানে আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চায় না বা ঢুকতে চায় না। বাট এখানে আমাদের এখন বাংলাদেশ চায়না রিলেশন যেখানে গেছে সেখানে আমাদের যে প্রত্যাশা চীনের ব্যাপারে জনগণের, আমাদের নীতি নির্ধারকদের, সেটা আমার ধারণা আমরা চীনের কাছে পরিষ্কার করতে পারিনি, যে কারণে চীন যেভাবে চাই সেভাবেই এতদিন ফ্যাসিলিটেশন হচ্ছে। এখানে আমরা খুব বড় ধরনের লেভারেজ চীনের কাছ থেকে তৈরি করতে পারিনি, যেটা আমরা অন্যান্য কোনো দেশের কাছ থেকেও তৈরি করতে পারিনি। আমরা আসিয়ানের কাছ থেকে কোনো বড় লেভারেজ তৈরি করতে পারিনি। আমরা অন্যান্য যে আমাদের প্রতিবেশী দেশ আছে তাদের কাছ থেকেও খুব বড় ধরনের মানে আপনার লেভারেজ তৈরি করতে পারিনি। তো প্রত্যাবর্ষণের জায়গা থেকে বাংলাদেশের ঘাড়ে পুরো বিষয়টা এখন এককভাবে এসছে। আমরা খুব যে আমাদের কোনো সহযোগী বন্ধু দেখতে পাচ্ছি তা না। মন্ত্রণালয় বলছে বটে চীনের সাহায্য, কিন্তু চীন যে কিভাবে সাহায্য করবে সেটা মন্ত্রণালয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারছে না, বা চীনের দিক থেকেও কিন্তু আমরা নতুন কিছু শুনিনি যে আমরা আশাবাদী হব। আমি একটু যেহেতু কূটনৈতিক প্রতিবেদক রাহিদা যাচ্ছেন তার কাছে একটু জানতে চাইছি, অধ্যাপক তৌফিক যেটা বলছিলেন যে চীনের কাছে আমরা প্রত্যাশাটা আসলে পরিষ্কার করতে পারিনি, এটা আসলে কতটা আসলেই কি পরিষ্কার করতে পারিনি? দেখুন, আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই। প্রফেসর তৌফিক যেটা বলছেন যে যথাযথভাবে দুটা ইস্যু নেব। উনি বলছেন যে আমাদের একটা ধারণা আছে, বদ্ধমূল ধারণা, যে চীনের প্রভাবটা যতটা আছে মিয়ানমারের উপর অতটা প্রভাব গোটা দুনিয়ায় তো নয়, এই অঞ্চলে আর কারণে। কারণ মিয়ানমারের যে রাষ্ট্র কাঠামো, সেখানে সামরিকতন্ত্র, সামরিক জান্তা গত যদি বলি 6 দশক ধরে আছে, সেখানে একটা বিরাট প্রভাব আছে। এটা নানান কারণ, কৌশলগত অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটা তো আছে। এবং সর্বশেষ যে মিয়ানমারে যে সামরিক সরকার ক্ষমতা নিল এবং সে এবার প্রথম মিয়ানমারের ইতিহাসে পুরো দেশে ছড়িয়ে গেল, এই যে বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেট দখল করছে এবং তাদের সঙ্গে চীনের একটা সম্পর্ক আছে। তো আমি গোটা বিষয়টাকে দেখি কি প্রত্যেকটা দেশের তার নিজের অর্থনৈতিক, কৌশলগত, আঞ্চলিক নানান রকম স্বার্থের প্রেক্ষিতে। এখানে দেখুন চীন যেমন আছে, তার পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে মিয়ানমারের একটা সীমান্ত আছে, তারও কিছু স্বার্থ আছে। এখানে চীনের যেমন প্রভাব আছে, সেখানে ভারতের কিছু যুক্ততা আছে। আবার ধরা যাক, আমরা যেটা দেখছি, ওই যেটা সিনিয়র জেনারেল মিলং নাইং, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর ভিজিটটা শুরু করলেন ভারত দিয়ে, এরপর তিনি থাইল্যান্ড গেলেন, রাশিয়া গেলেন। তো এখানে জিওপলিটিক্যাল কিছু ইন্টারেস্টের জায়গা আছে যেটা ওভারল্যাপ করে। চীনকে কিন্তু দেখতে হয় তার নিজের স্বার্থটা সবার আগে, তারপরে বাংলাদেশ বা অন্য প্রায়োরিটি। তো সেই জায়গাতে বাংলাদেশ শুধু চীনের কাছে কেন, আমি যদি বলি গত 9 বছরে আমরা কি রাশিয়ার কাছে প্রপারলি বলতে পেরেছি? আমরা ধরে বসেছিলাম চীন রাশিয়া একই মেরুতে আছে, চীনকে বললেই রাশিয়াকে ম্যানেজ করা যাবে, এবং আওয়ামী লীগ সরকারের আমলে কখনো অ্যাপ্রোচই করা হয়নি। তো সেই জায়গাতে আমি এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর নিয়ে উনি যেটা বললেন যে আমরা কতটা জোরালোভাবে বলেছি বা বলিনি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়, সংশয় থেকে যায়। ইভেন সরকারের 6 মাস হয়ে গেল, গত 6 মাসে কিন্তু আলাপ আলোচনা আনুষ্ঠানিক পর্যায়ে কিন্তু অনেকটা নেই বললেই চলে। ইনফর্মাল চ্যানেলে বা ফর্মাল চ্যানেল, আজকে প্রতিমন্ত্রী যেটা বলছেন, আলোচনা হয়তো আছে, আমাদের কাছে সেটা স্পষ্ট নয়। এখন চীনের কাছে বলি আর অন্য যাদের কাছেই বলি, এখানে প্রত্যাবর্ষণ শুধু দেখলে জিনিসটাকে হবে না, এর পাশাপাশি জবাবদিহিতার একটা ইস্যু আছে আন্তর্জাতিক সহায়তা, যে সংকট, এই যে বাংলাদেশের ঘাড়ে প্রায় 13 লাখ রোহিঙ্গা চেপে বসে আছে, তাদের যে আর্থিক সহায়তা সেটা কে যোগাবে? কারণ বাংলাদেশ তো এই ঘটনার জন্য দায়ী নয়, কিন্তু
পুরো বোঝাটা বাংলাদেশের ঘাড়ে এসে চেপে পড়েছে। তো সেই জায়গায় চীনকে আমরা বুঝালেই যে চীন পুরোপুরি বুঝবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই, কারণ চীনের কাছে তার নিজের স্বার্থটাই চূড়ান্তভাবে বড় হয়ে আসে। এটা কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তার মানে কি আপনি যেটা বলছেন যে আমাদের যে একটা ভৌগোলিক যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা এখানে সবচেয়ে বেশি বিবেচ্য বিষয়। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, কৌশলগত অবস্থান সবটা মিলে আছে। কারণ আমরা তো দেখছি একটু আগে যেটা বলছিলাম, জেনারেল মিন অং লাইং প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ভারতে প্রথম বুদ্ধগয়ায় গেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অফিসিয়াল মিটিং করলেন। এটাতে কিন্তু পরিষ্কার যে ভারতের সাথে তার একটা এঙ্গেজমেন্ট আছে। তিনি আবার রাশিয়ায় গেলেন, অর্থাৎ তারাও কিন্তু বসে নেই। এবং আমরা সম্প্রতি দেখেছি আসিয়ান হঠাৎ করে অং সান সুচি শারীরিক অবস্থা, তার অবস্থানগুলো, এগুলো নিয়ে কথা বলছেন। এবং বরাবরই আমরা আসিয়ানে যেটা দেখি, আসিয়ান ফ্র্যাটার্নিটি বলে একটা ইস্যু কাজ করে। এই মিয়ানমারের যে সংকট বা রোহিঙ্গাদের ক্রাইসিসটা মালয়েশিয়ার উপর প্রভাব ফেলেছে। মালয়েশিয়াতে আমরা জানি কম বেশি 2 লাখের মতো রোহিঙ্গা অবস্থান করছে। প্রায়শ থাইল্যান্ডের সীমান্ত পেরিয়ে তারা ঢুকে যায়, এবং এটার সাথে আবার ধরেন কিছু অপরাধমূলক তৎপরতা, যেটা আমরা স্ক্যাম সেন্টার বলি, সেটার যুক্ততা আছে। তো সব মিলিয়ে আসিয়ানের একাধিক দেশ এই সংকটে আপনার প্রভাব তাদের গায়েও লাগে, কিন্তু দিন শেষে আসিয়ান সদস্য হিসেবে মিয়ানমারের এই ইস্যুটাতে, অর্থাৎ রোহিঙ্গা সংকটে, আপনার ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা চূড়ান্তভাবে মিয়ানমারের সঙ্গেই থাকে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটু আমি এখানে একটু একটা বিষয় বুঝতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে চীনের উপরে আসলে আমরা কেন এত নিশ্চিত বা ভরসা করছি। আমরা কি প্রথম যে চুক্তিটা হয়েছিল সেটা যে চীনের চাপেই হয়েছিল, আমাদের দ্বিপাক্ষিক যে চুক্তিটা মিয়ানমারের সঙ্গে হয়েছিল, তো সেই জায়গা থেকে কি আসলে এই ধরনের হচ্ছে নিশ্চয়তার জায়গাটা তৈরি হয়েছে কিনা? আপনার কাছে এই প্রশ্নের উত্তর খুঁজব পরে, একটু অধ্যাপক তাওফিকের সঙ্গে কথা বলে আসি। যেটা বিষয় বারবারই বলছিল যে আমরা তো একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারিনি, উল্টো আমাদের এখানে আরও বেশি যোগ হয়েছে, 2 লাখ বা 2.5 লাখের মতো রোহিঙ্গা এখন যোগ হয়েছে। এই যে বোঝা, এই বোঝার জন্য যে অর্থের সহায়তা, এই অর্থ সহায়তার জন্য কি বাংলাদেশ আসলে তার যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নিতে পারছে বা সহায়তা জোগাড়ের চেষ্টা করছে? না, আমার মনে হয় সেই জায়গায় বাংলাদেশ মানে বাংলাদেশের দিক থেকে যেটুকু করার দরকার সেটুকু যথেষ্টভাবে করছে বলে আমি মনে করি। যে গত কয়েক বছরে ডোনারদেরকে, আপনি জানেন যে একটা জয়েন্ট রেসপন্স টিম মানে কমিশন আছে, সেখানে বাংলাদেশ প্রতি বছর একটা বাজেট প্লেস করে, এবং সেখান থেকে, এবং আমাদের বুঝতে হবে যে গ্লোবাল সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা অ্যাটেনশন ফ্যাটিক সিচুয়েশনে আছি, আমরা একটা ফান্ডিং ফ্যাটিক সিচুয়েশন 2017-তে সারা পৃথিবী যেভাবে এই 25শে আগস্টের জেনোসাইড ডে এর পরে সারা পৃথিবী নজর আপনার বাংলাদেশের উপরে ছিল, কক্সবাজারের উপরে ছিল, এবং আমরা দেখেছি যে সারা পৃথিবী থেকে সকল গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ক্যাম্পগুলোতে ভিজিট করেছেন, ফান্ডিংয়ের কমিটমেন্ট করেছেন। সেই পরিস্থিতিটা বদলে গেছে। এখানে বাংলাদেশের কিছু করণীয় নেই। এর মধ্যে একটা কোভিড হয়েছে, এর মধ্যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, আপনার ইউরোপে ইউক্রেন শরণার্থীদের একটা ঢল নেমেছে, তার মধ্যে তো সিরিয়ান রেফিউজিরা ছিলই। এরপরে আমরা দেখলাম যে গাজাতে একটা জেনোসাইড শুরু হলো, এবং সেটার একটা অ্যাটেনশন আমরা দেখলাম যে গাজার উপরে, এবং তারপরে তো আমরা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ। এর ফলে কিন্তু আসলে যেমন অ্যাটেনশনটা চলে গেছে, আপনি গ্লোবাল মিডিয়াতে এখন দেখবেন যে সেই 17-র তুলনায় 18, 19, 20-এর তুলনায় কিন্তু 25শে আগস্টকে ধরে 24শে আগস্ট ধরে সেই ধরনের একটা দুটো প্রোগ্রাম আল জাজিরায় হতে হচ্ছে, কিন্তু ওই জায়গাটা এক জায়গায় নাই, অনেক দিকে ছড়িয়ে গেছে। সেই জায়গা থেকে ফান্ডিংয়েরও একটা ক্রাইসিস হয়েছে, এবং সেখানে বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে ফান্ডিং এনশিওর করার জন্য, এবং যে কমিটমেন্টগুলো এসছে তুলনামূলকভাবে আমি এটাকে খুব একটা খারাপ মনে করি না, কিন্তু এটা কমে যাচ্ছে, এটা তো বাস্তবতা। এবং সেখানে বাংলাদেশে খুব বেশি যে করণীয় আছে তা না। আমাদেরকে যেটা এখন ভাবতে হবে যে যদি এই ফান্ডিং ক্রাঞ্চিংটা কন্টিনিউ করে, তাহলে আমরা আমাদের লোকাল যে দায়িত্বটা আসে, যে আমাদের কি কন্ট্রিবিউশনটা আমাদের, সেটা যদি বাড়াতে হয়, সেটা আমরা কোথা থেকে বাড়াবো, বা অথবা আরও অনেক ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের সোর্স আমরা কিভাবে তৈরি করব। কিন্তু এখানে বাংলাদেশের আমি যথেষ্ট সফলতা আছে বলে এখন পর্যন্ত মনে করি। আমি মনে করি না যে বাংলাদেশের দিক থেকে, এবং আপনি দেখবেন যে সমস্ত ইন্টারন্যাশনাল এজেন্সি কিন্তু বাংলাদেশকে এই বিষয়ে সহায়তা করছে এবং প্রশংসাও করছে, যে বাংলাদেশ যেভাবে ক্যাম্প ম্যানেজমেন্ট করছে। আমি আপনার ধরেন রোহিঙ্গা নিয়ে শুধু না, শরণার্থী নিয়ে বহু বছর ধরে গবেষণা করি। আমার 2টো বই শরণার্থী নিয়ে স্প্রিঙ্গার এবং রাউটলেস থেকে বেরিয়েছে, এবং শরণার্থীদের ম্যানেজমেন্টের জায়গা থেকে ক্যাম্প ম্যানেজমেন্টে বাংলাদেশের সাকসেসটা আমি মনে করি যে এটা বলার মতো আর কি। আমরা ক্যাম্পকে যেভাবে ম্যানেজ করেছি, আমাদের সীমিত সম্পদ হয়েছে এবং কতটা বাংলাদেশ দক্ষতা দেখিয়েছে, এই বিষয় নিয়ে আরো পরে কথা বলবো একটা বিরতির পর।
দর্শক, নিচ্ছি এই ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গে আছেন। রাহিদ এজাজ, আপনাকে যে কোশ্চেন করেছিলাম আমি, বা আমরা জানতে চেয়েছিলাম যে চীনের উপর আসলে আমাদের এই প্রত্যাশাটা কেন এত বেড়েছিল। সেই প্রথম যে চুক্তি করেছি সেই চুক্তির আলোকেই কি আসলে প্রত্যাশাটা এত বেড়েছে? এবং নতুন করে আরেকটি বিষয় আমি আপনার কাছে এখনই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এই যাচাই বাছাই প্রক্রিয়া নিয়েও কিন্তু এখন নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। দেখুন, আপনি প্রথম আমাকে যে প্রশ্নটা করেছেন যে চীনের উপর নির্ভরতা, এবং আমরা যদি 9 বছর আগে ফিরে যাই, নিশ্চয়ই মনে আছে সারা বিশ্বে ওই মুহূর্তে তো বটেই, এবং কোভিড এবং বিশেষ করে তৌফিক ভাই যেটা বললেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধ পর শরণার্থী সংকট যেভাবে শুরু হলো, ইউক্রেন থেকে লোকজন ইউরোপের দিকে যাচ্ছিল, এরপর সিরিয়া সংকট সহ নানান কিছু, তখন পর্যন্ত কিন্তু সাম্প্রতিক মানব ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা বলা হয় রোহিঙ্গা ঢলকে। এবং ওই সময় আন্তর্জাতিক পরিসরে চাপও তৈরি হয়েছিল। প্রায় 14 বছর পর মিয়ানমারকে নিয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলে যখন সেশন হবে, ঠিক তার আগের মাসে নাটকীয়ভাবে নভেম্বরে দেখলাম আমরা হুটহাট চুক্তিটা করলাম। এবং তখন চীনের, একটু আগে যে কথাটা বলছিলাম, এই যে ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক যে প্রভাবটা, তখন হয়তো এটা একটা অপশন হয় হিসেবে ভেবে নেওয়া হয়েছিল। তো ওই নির্ভরতা, চাপ, এটা নানান কারণ, এটার কোনো রাজনৈতিক কারণ থাকতে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে সরে যাওয়ারও সুযোগ নেই। আজকে যেমন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ে কেউ কেউ প্রশ্ন করেছিলেন, তাহলে নতুন চুক্তি এই কথাটা কিন্তু অনেকেই বলা হয় যে চুক্তিটা করলাম, চুক্তি ভালো না। চুক্তি ভালো আর খারাপ আপনার প্রশ্ন করতে পারেন, কিন্তু সেই চুক্তি করেই তো আপনি কিছু করতে পারছেন না, নতুন চুক্তি হবে কেন? এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, একটা লেখা পড়ছিলাম, একটা ইন্টারভিউ শুনছিলাম একজন বিশ্লেষকের, আমার কাছে একটু অদ্ভুত ঠেকেছে। গত 2021 সালের পর থেকে, বিশেষ করে বললে আমি গত 1.5-2 বছরে আরাকান আর্মি যখন দখল করে নিয়েছে, এরপর কম বেশি প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রাণ বাঁচাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এবং ওই সময় এসেছিল 7.5 লাখ, এখন সেটা সংখ্যাটা ছড়িয়ে গেছে অফিসিয়ালি 13 লাখের মতো, আনঅফিসিয়ালি আরও বেশি। তো একজন বিশ্লেষক দাবি করছিলেন যে এদেরকেও ফিরিয়ে নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ভাই, আগে যেটা আছে চুক্তিতে যা আছে, 16 সালে যে 75,000 এবং 17 সালে 7.5, এই সংখ্যাটাকে তো আপনি নিতে পারছেন না। নতুন করে ইস্যু দিয়ে আপনি তাকে তো সেখানে রাজি করাতে পারবেন না। আর চীনের উপর নির্ভরতা আপনি যেটা বলছেন, বাইল্যাটারালি করে তো মিয়ানমার কথা শুনছে না। তো সেই জায়গায় চীনকে আমি না যতটা যুক্ত করতে চেয়েছি, চীনও আমাকে আশ্বৃষ্টে ধরে এখানে যুক্ত হতে চেয়েছে, যুক্ত হয়েছে, সেটাতেও কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। কিন্তু তার চেয়ে বড় কথা, প্রথম আর্গুমেন্টটা বলছি, রাখাইনে যতক্ষণ অনুকূল পরিবেশ না আসে এই সংকটের সমাধান হবে না। আরেকটা বিষয় আমরা ভুলে যাই, 80 বা 90 দশকে রোহিঙ্গা সংকটকে আমরা যেভাবে সমাধান করেছিলাম, ইউএনএইচসিআর ছিল, 2টা দেশ ছিল, রোহিঙ্গাদের পাঠিয়ে দিয়েছি, এখন কিন্তু সেটা পাঠানোর সুযোগ নেই। আজকাল আমাদের প্রত্যেকের হাতে এরকম একটা ডিভাইস থাকে, কক্সবাজারে বসে একজন রোহিঙ্গা, সেটা 6 বছরের শিশু হোক 60 বছরের বৃদ্ধ হোক, সে সীমান্তর ওপারে কি ঘটছে লাইভ জেনে যাচ্ছে। অর্থাৎ আমি এই কথাটা এই জন্যই বলছি, পুরো প্রক্রিয়ার সাথে রোহিঙ্গাদের একটা অংশগ্রহণ, সেই অংশগ্রহণ যাতে আমরা ভুলে না যাই। বাংলাদেশ, মিয়ানমার থাকবে, আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর সেটা যেই হোক, চীন, তারা থাকতেও পারবে, থাকা দরকারও। এখানে আরাকান আর্মি থাকা, রোহিঙ্গাদের যুক্ত করা, সব বিষয় নিয়ে আপনি যদি হোলিস্টিক একটা অ্যাপ্রোচ না করেন, ট্রেডিশনাল ওয়েতে যদি রিপ্যাট্রিয়েশন 9 বছর আগে যেভাবে চাচ্ছেন, সেই কায়দায় যদি আপনি করতে চান, সেটা হবে না। আর চীনকে আপনি যুক্ত করেছেন, চীনের উপর নির্ভরতা নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু চীনের উপর নির্ভরতা বাদ দিয়ে একদম বাইল্যাটারাল আপনি কিছু করতে পারবেন, সেটার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। আমরা একটু যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে পরে শুনবো। একটু আপনি অধ্যাপক তৌফিক, আপনি যেটা বিরতির মধ্যে আমাদের সাথে বলছিলেন যে আসলে তারা যে ফিরবেটা আসলে কোথায়, সেখানকার পরিস্থিতি নিয়ে বলছিলেন যে সেটাও স্পষ্ট না। জি, আমার যেটা মনে হয় যে আমাদের আসলে বুঝতে হবে যে 2017 থেকে 2026-এর পরিস্থিতি ব্যাপক পরিবর্তন হয়েছে মায়ানমারের অভ্যন্তরে। আমরা যে মায়ানমারকে 2017-তে মনে করে এখন রিপ্যাট্রিয়েশনের কথা ভাবছি, সেই মায়ানমার নাই, সেই আরাকান নাই।
আরাকানে আপনার একটা নন স্টেট অ্যাক্টর তার 90% ভূমি দখল করে নিয়েছে। আমাদের 275 কিলোমিটার বর্ডারের প্রত্যেকটা বর্ডার পোস্ট আপনার আরাকান আর্মির নিয়ন্ত্রণে, চকফু এবং সিতুই ছাড়া শহরগুলো সবগুলো তাদের নিয়ন্ত্রণে আছে। তো এরকম একটা পরিস্থিতি, এবং সারা মায়ানমার ব্যাপী একটা গৃহযুদ্ধ চলছে আর কি। এবং এবার কিন্তু প্রথমবারের মতো মায়ানমারে আপনি জানেন যে গত 40 বছর ধরে মায়ানমার গৃহযুদ্ধের মধ্যে আছে, কিন্তু প্রথমবারের মতো বামানরা, যারা মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এথনিক গ্রুপ, তারাই আপনার জান্তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আপনার অস্ত্র তুলে ধরেছে, আন্দোলন করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু মায়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়েছে। কারেনে, শানেস, আপনার কাচিনে আপনার মানে যুদ্ধ চলছে এবং এথনিক গ্রুপগুলো অনেক জায়গা দখল করেছে, কোনো কোনো জায়গায় জান্তা আবার তারপর রিগেন করছে। এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে আরাকানের ভিতরে বলেন এবং আরাকানের মধ্যে যারা দুইটা প্রধান গ্রুপ, আরাকান আর্মি, রাখাইনরা এবং মায়ানমারের মিলিটারি বা তাকমাদো, এদের প্রত্যেকেরই আমার ধারণায় তাদের গোল বা উদ্দেশ্য হচ্ছে মানে রোহিঙ্গা মুক্ত আরাকান। এরা মুখে যাই বলুক, এখন সরকার বলছে যে রোহিঙ্গাদের 3,09,000 রোহিঙ্গার তারা একটা ডেটাবেস দিয়েছে, কিন্তু এগুলোর কোনোটাই আসলে, আপনি যদি রোহিঙ্গাদের সাথে কথা বলেন, রাহিদ এজাজ বলছিলেন যে রোহিঙ্গাদের মতামত, আপনি রোহিঙ্গাদের সাথে কথা বললে পরিষ্কার জানতে পারবেন, আমি খুব ঘন ঘন ক্যাম্পে যাই গবেষণার কারণে, যে তারা খুব পরিষ্কারভাবে বলে যে মায়ানমার মিলিটারির চাইতেও আরাকান আর্মি তাদের প্রধান শত্রু এই মুহূর্তে। কারণ 2017-তেও যে জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডে কিন্তু কোন বাড়িটা পুরাতে হবে, কাকে হত্যা করতে হবে আর কোন মেয়েরটাকে ধর্ষণ করতে হবে, এটা আর রাখাইনরা, আরাকান আর্মির তৎকালীন লোকজন কিন্তু মিলিটারিকে দেখিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু ভিতরে এখন সবাই আপনার রোহিঙ্গাদের বিরুদ্ধে, কিন্তু আপনার রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক চাপের কারণে আমরা রিসেন্টলি দেখেছি যে মায়ানমার সরকার 3,09,000-এর একটা কথা বলছেন, কিন্তু যেই জমিটা বা যে ভূখণ্ডটা তারা নিয়ন্ত্রণ করেন না, সেই জমিতে তারা কিভাবে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবেন, এই প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের তাদের করা উচিত, কারণ তাদের নিয়ন্ত্রণে তো ওই জমি নাই। তো সেই জায়গায় সবচেয়ে বড় জটিলতাটা হচ্ছে যে মায়ানমারের ভিতরে আপনার রোহিঙ্গাদের যে অবস্থান, এটা দিন দিন দুর্বল হচ্ছে। এবং রাহিদ এজাজ একটা কথা বলেছেন যে 1,45,000-এর মতো নতুন রোহিঙ্গা আপনার 2023-এর পরে বাংলাদেশে ঢুকেছে। আমাদের হিসাবে আর 4.5 লক্ষ রোহিঙ্গা ভিতরে আছে। প্রতিদিন আপনার 20 থেকে 25 জন রোহিঙ্গা বর্ডারে আসছে। এগুলো আপনি TRRC-কে বললে বা আমাদের সিকিউরিটি এজেন্সি হয়তো ওনারা স্বীকার যাবেন না, কিন্তু আমরা জানি, এবং এটা মানবিক কারণে বাংলাদেশ তাদেরকে ঢুকতে দিচ্ছে, দেওয়া উচিত। এই পরিস্থিতিতে কিন্তু একটা সময় আসবে, আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে, যে ভিতরে আপনার হয়তো আর 1-2 লক্ষ রোহিঙ্গা থাকবে। তো ওই রকম পরিস্থিতিতে আপনি, আমি এখন দেখি যে ঠিক আছে, আমরা রিপ্যাট্রিয়েশনের চাইতেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে মায়ানমারের ভিতর থেকে যে এখন সাইলেন্ট ইনফ্লাক্সটা হচ্ছে, এটা আমরা কিভাবে থামাবো। নতুন আপনার রেফিউজি আসাই যেখানে আমি বন্ধ করতে পারছি না, সেখানে ফেরত যাওয়াটা আরও জটিল হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুবই কম্প্রিহেন্সিভলি, নতুনভাবে, ক্রিয়েটিভলি এবং পুরানো চিন্তাভাবনা বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করতে হবে যে রিপ্যাট্রিয়েশনই আমাদের লক্ষ্য, গোল, এবং সেটা অর্জন করতে গেলে আমরা কি 7 বছরে যেগুলো পারি না ওটাকে রিপিট করলে তো একই রেজাল্ট আসবে। আপনি একই বাইল্যাটারাল চুক্তি, ত্রিপক্ষীয় চুক্তি, এগুলো কোনোটাই তো রেজাল্ট দেয়নি। তার মানে ক্রিয়েটিভ বা নতুন কিছুভাবে আমাদেরকে সমস্যার সমাধান দেখতে হবে, রিপ্যাট্রিয়েশনকে মাথায় রেখে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, গড়ে 17 বছর লাগে একটা রেফিউজি ক্রাইসিসের সমাধান হতে। সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চগুলো হয়েছে সেখানে দেখা গেছে, তো আমাদের 9 বছর গেছে। তো আমাদের যদি আমরা কথার কথা ধরে নেই আরও 9 বছর তারা এখানে থাকেন, তাহলে বাংলাদেশ কি এই রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে বসিয়ে রেখে কোনো রকম কাজের সুযোগ না দিয়ে, কোনো শিক্ষা না দিয়ে, আমি ছোট একটা উদাহরণ দিই যে কেন এটা বাংলাদেশের জাতির জন্য, আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। আপনি দেখেন রংপুরে, আমি একটু উদাহরণটা দিচ্ছি, আপনি দেখবেন যে 4 জন মানুষ মারা গেছেন, 2 বাবা মা এবং সন্তানরা মারা গেছেন। এটার সাথেও আপনার আরাকান সমস্যা জড়িত, কারণ আপনার এটা ইয়াবার সমস্যা। এই ইয়াবাগুলো কিন্তু আপনার এসছে ওই বর্ডারগুলো দিয়ে। তার মানে আপনি রংপুরে থাকেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, আপনিও এফেক্টেড হবেন। তার মানে এই যে মাদকের অর্থনীতি, এটা আরাকান আর্মিকে কিন্তু আপনার ফুয়েল দিচ্ছে তার আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে 9 বছর যেহেতু আছে। রাহিদ এজাজ, আমি আপনার কাছে যেটা বলছিলাম যে প্রত্যাবাসন, যেটা অধ্যাপক তৌফিকও বলছিলেন যে প্রত্যাবাসনে আমাদেরকে জোর দিতে হবে। এখন যদি প্রত্যাবাসন আমরা করতে যাই, যে যাচাই বাছাই প্রক্রিয়া, এবং আমরা এর গত কয়েকদিন ধরে দেখেছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন যে প্রত্যাবাসন আমাদের জন্য সঠিক যাচাই বাছাই প্রক্রিয়া হতে হবে। এই যাচাই বাছাই প্রক্রিয়াটাতে আসলে কতদূর বাংলাদেশ এখানে তার অবস্থান দৃঢ় করতে পারবে? কারণ যাচাই বাছাই প্রক্রিয়ার কথা বলছেন তো প্রফেসর তৌফিক
এই মাসের শুরুতে যে সম্প্রতি মিয়ানমার যেটা ঘোষণা করেছে একটা 15 ফিগার আগস্ট। 3 লাখ প্লাস, এবং এই 3 লাখ প্লাস বলে এটা নিয়ে খুব উদ্বেলিত হওয়ার, এক্সাইটেড হওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ এই নাম্বার গেম তাদের পুরনো একটা খেলা। কিন্তু এটার সাথে সাথে তারা আরেকটা কথা বলছে, ইভেন রয়টার্সের মতো ইন্টারন্যাশনাল মিডিয়া সহ সবাই মিস করে গেছে, সেটা কি তাদেরকে বাঙালি বলেছে, এই কথাটা বলেছে, এই যে ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ। এবং আমি একটা কথা বলি এবং একবার লিখেছিলামও, 2007-এর যে গণহত্যার কথা বলা হচ্ছে অগস্ট 2017 রাত থেকে আরসার বিরুদ্ধে, সকল আরসার অস্তিত্ব নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে যে আরসা মিয়ানমারের একটা নিজস্ব সৃষ্টি কিনা। তারপরে সংকটটার কিন্তু শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা বলছি যে সংকটের চেহারা পাল্টে গেছে। এখন এই যে 17 বছর যে গড় লাগার একটা হিসাব প্রফেসর তৌফিক দিলেন, এটা কিন্তু বাস্তবসম্মত। এবং আজ থেকে বেশ কয়েক বছর আগে কথা উঠছিল যে রোহিঙ্গা সংকটের আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু কৌশল খুঁজে বের করি। আপনার ফান্ড কমছে, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, রাখাইনের অভ্যন্তরের মানচিত্রে যে সমীকরণ, অর্থাৎ মানচিত্র পাল্টায় নেই, ওখানে রাজনৈতিক মেরুকরণ সহ নানান কিছু সরে গেছে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মিয়ানমারের ভূখণ্ডের ভিতরে কিন্তু রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি নেই। তাদের যে 130-এর বেশি ক্ষুদ্র জাতিসত্তাগুলো আছে, সেখানে কিন্তু রোহিঙ্গাদের কোনো উপস্থিতি নেই। অর্থাৎ তাদেরকে সাবহিউম্যান করে রাখা হয়েছে 60-এর দশকের পর থেকে, এবং সর্বশেষ বা চূড়ান্ত পরিণতিটা ঘটল 2017 সালের 25শে আগস্ট। এখন যে 4 লাখ বা 4.5 লাখ, আরও কম বেশি বলা হয়, কেবল আমরা তো জানি 14 সালে যে জাতিগত সংঘাত হয়েছে, আইডিপি নামের যে গেট টু টাইপের, যেটাকে চলতি বাংলায় বলা হয়, তাদেরকে ঘেরাও করে এমন একটা জায়গায় রাখা হয়েছে। তো ওইরকম একটা ফিগার করে রাখা হচ্ছে, এবং আমাদের জন্য চ্যালেঞ্জ কি, প্রত্যাবর্তন আপাতত আমরা দেখছি না, কারণ সহায়ক পরিবেশ নেই। এবং আমরা জানি এই ইনিশিয়েটিভ একটা ছিল, একটা পাইলট প্রজেক্ট করা হয়েছিল যে রোহিঙ্গারা যাবে, গিয়ে দেখে আসবে, দেখে এসে ফিরে যাবে, কাম অ্যান্ড গো ভিজিট। সেই ভিজিট থেকে ফিরে আসার পর রোহিঙ্গাদের যে যাওয়ার যে বাসনা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা যদি স্যাটেলাইট ইমেজগুলো 9 বছর আগের সাথে এখন তুলনা দিই, সেখানে কিন্তু জনবসতি নেই, স্ট্রাকচার হয়ে গেছে। এটা মিয়ানমার তাতমাদও করেছিল, সেই স্ট্রাকচার 2 বছর আগে আবার আরাকান আর্মি দখলে নিয়ে নিয়েছে। তো এমন একটা অবস্থায় আপনাকে তো খুঁজে বের করতে হবে পথটা কি। আপনি প্রশ্ন করতে পারেন, উনি যেটা বললেন ইনোভেটিভ ওয়েতে, সেখানে আপনাকে হিউম্যানিটেরিয়ান ইস্যুটা রাখতে হবে, পলিটিক্যাল সলিউশনটা রাখতে হবে, কিন্তু আপাতত সবচেয়ে বেশি দুর্ভোগ তো বাংলাদেশ নামক রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। সেখানে আপনি মানবিক বলেন, নিরাপত্তা বলেন, সবটা মিলে একটা প্যাকেজ খুঁজে বের করতে হবে, এবং এটা ভেবে নেওয়া উচিত। এবং আমি মনে করি সরকারের এই কাজ হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে শুরু হয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা স্ট্র্যাটেজিক পজিশন ঠিক করার জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলো সুচারুরূপে সমন্বিতভাবে করানো উচিত। এবং আমি আবারও মনে করি, আমরা যখন একটা ক্রিয়েটিভ সলিউশনের কথা বলি, সেখানে যেন আমরা বিবেচনায় রাখি, আমি একটা শর্ট টার্ম আমার স্ট্র্যাটেজি লাগবে, অ্যাকশন প্ল্যান লাগবে, মিড টার্ম লাগবে, লং টার্ম লাগবে। এইটা করে যদি না আগায়, রোহিঙ্গা সংকটের যে সমাধানের মধ্যে আমরা এখনও আটকে আছি, এই সংকট কিন্তু আরও ঘনীভূত হতে পারে। রাধিজা, আমরা বিরতির পর আরও বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আলোচনায় ফিরব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। প্রফেসর তৌফিক, রাহিদা যেটা বলছিলেন যে তাদের যে প্রত্যাবাসন যে এখনো হচ্ছে না, 9 বছর ইতিমধ্যে আমরা শেষ করেছি, এখন যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে যে শর্ট টার্ম লং টার্ম একটা পরিকল্পনা। তো এই জায়গায় বর্তমান সরকার, আমরা তো বিগত 2টা সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাও দেখেছি এবং আওয়ামী লীগ সরকারের ভূমিকাও দেখেছি রোহিঙ্গা প্রত্যাবাসনে বা তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এই সরকারের আসলে কি কি বিষয়গুলো আসলে এখন কনসার্নে নেওয়া উচিত বা তাদের মনোযোগ দেওয়া উচিত? না, আমার মনে হয় যে রাইতে যেটা বলেছেন, আমি এটাকে একটু অন্যভাবে বলার চেষ্টা করি অনেক সময়, যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওনাদেরকে ফেরত পাঠানো। ওনারা মায়ানমারের নাগরিক, সম্মানের সাথে স্বেচ্ছায় অনুকূল পরিবেশে তারা ফেরত যাবেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এটা আমাদের একটা প্ল্যান এ হলে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সিও লাগবে, যে আমরা এই মুহূর্তে যদি প্ল্যান এ ইমপ্লিমেন্ট করতে না পারি, এবং এটা এমন না যে এটা আলাদা আলাদা হবে, একই সাথে এ বি সি একসাথে চলতে পারে। আমরা যেহেতু দেখছি যে এই মুহূর্তে পাঠানো একটা জটিল আকার ধারণ করেছে, তাহলে আমরা
মানে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে কি করব, আমরা আরও কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এনগেজ করব যাতে ফান্ড ফ্যাটিকটা আমরা কাটিয়ে উঠতে পারি। সেই সাথে যেহেতু আপনার ক্যাম্পের ব্যবস্থাপনার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যাপক এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে ইয়াবা থেকে শুরু করে মাদকের যে এখানে ক্যারিয়াররা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকাংশেই রোহিঙ্গারা নিজেরাই আর কি এটার যে মাদকের যে বহনকারী, এবং সেই সাথে আপনার হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, আর্মস ট্রাফিকিং থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি প্রস্টিটিউশন বিভিন্ন ধরনের। এবং এটা মানে আমি বলছি যে এটা এমন না যে এটা রোহিঙ্গা ক্যাম্পে একটা ইউনিক ব্যাপার, এটা যে কোনো রেফিউজি ক্যাম্পে আপনার এই ঘটনাগুলো ঘটে। তো সেই জায়গায় বাংলাদেশকে তার নিজের দেশের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য আপনার এই জায়গায় একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা শুধু রিপ্যাট্রিয়েশন তো অবশ্যই উদ্দেশ্য, কিন্তু সেই সাথে যতক্ষণ ওনারা আছেন তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপার, বাংলাদেশের নাগরিকরা নিরাপদ থাকে, এখানে অন্য কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তৈরি না হয়, এবং সেটার জন্য বাংলাদেশে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, বাংলাদেশে একটা কৌশল থাকতে হবে, এবং সেই কৌশলের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য হতে হবে, যেটা গত 9 বছরে আসলে হয়নি। আগের সরকার, অন্তর্বর্তী সরকার তারা কেউই করেননি। আমি সাধুবাদ দিতে চাই যে বর্তমান সরকার এবার প্রথমবারের মতো এই 9 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা বিষয়ক একটা কর্মকৌশল, স্ট্র্যাটেজি, পলিসি তৈরি করার জন্য একটা কমিটি গঠন করেছেন, এবং সেই কমিটি কাজ করছেন আমরা শুনেছি, জানছি। যদিও আমার কাছে মনে হচ্ছে যে কমিটিটার কম্পোজিশনের মধ্যে এটা একটু সিকিউরিটি পার্সপেক্টিভটাকে একটু বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো ওনারা এটাকে মাথায় রেখে ভবিষ্যতে আরও এক্সপেনশনে যাবেন, যে এখানে ডিপ্লোমেসির জায়গা আছে, নেগোসিয়েশনের জায়গা আছে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের জায়গা আছে, সবটাকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আমি মনে করি প্রথম এই সরকারের দিক থেকে আগে আমাদের ঠিক করতে হবে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে চাই। আমরা কিন্তু অ্যাডভোকিজম করেছি গত 9 বছরে, সমস্যাটা এসেছে, আমরা প্রতি বছর চেষ্টা করেছি ফান্ড করার, কিন্তু আমাদের একটা লং টার্ম কোনো স্ট্র্যাটেজি বা আমাদের পজিশন পেপার ছিল না বা পলিসি ছিল না। এইটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কাজটা হবে রাষ্ট্রের মধ্যে, জাতির মধ্যে একটা কনসেনসাস করা, সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ, রোহিঙ্গা এবং আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে এই স্ট্র্যাটেজিটাকে এগ্রি করানো, এবং আমরা যাতে যে কোনো সরকার আসুক, যখনই আসুক, আমরা ভবিষ্যতে আমরা যেন বলতে পারি যে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য আছে, যে আমরা সমস্যাটাকে কিভাবে ডিল করব। এবং যেটা আমি বলে শেষ করব যে সমস্যাটার সামরিক দিক থেকে শুরু করে, নিরাপত্তার দিক থেকে শুরু করে, মানবাধিকারের দিক থেকে শুরু করে, এবং আপনার বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল নেগোসিয়েশনের দিক থেকে শুরু করে কম্প্রিহেন্সিভলি আমাদেরকে দেখতে হবে। না হলে আমরা ওই অ্যাডভোকিজমে গেলে বা কম্পার্টমেন্টালাইজে গেলে আমরা এই সমস্যার খুব সহজ সমাধান দেখব না, কারণ সমস্যাটা 2017-এর চাইতে কয়েক গুণে বেশি জটিল আকার ধারণ করেছে। আপনি বারবারই বলছিলেন যে রোহিঙ্গারা কিন্তু আমাদের 9 বছর আমরা ইতিমধ্যে শেষ করেছি, এবং আমাদের এখন 14 লাখ রোহিঙ্গা, এই 14 লাখ রোহিঙ্গা এবং নতুন করে আসছে। আমরা দেখছি এই নতুন করে আসাটা আসলে জন্ম নিচ্ছে প্রতি বছর 25,000 বা 30,000 করে। তো সেই জায়গা থেকে আসলে এই নতুন করে আসাটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, আমাদের সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে বা অন্য কোনো উপায় আমরা করতে পারি নাকি না? সীমান্ত ব্যবস্থাপনা একটা বিষয় আছে, আরেকটা কিছু পুশপুল ফ্যাক্টর আমরা দেখি। এই যে 9 বছরে অন্যান্য অনেক সংকটের মধ্যে প্রফেসর তৌফিক সবটা কভার করেছেন। একটা ইস্যু বড় করে দেখি, সেটা মানব পাচার, বোট পিপল। এই যে ভূমধ্য সাগরে যেমন দেখি সিরিয়াস ডেসপারেশন আমাদের ওভারসিজ জব সিকারদের, তেমনি মিয়ানমার থেকে লোকজনকে প্রলুব্ধ করে বোটে করে, সেটা ক্যাম্পের হোক, ক্যাম্পের বাইরে হোক, এই যে বিভিন্ন জায়গায়, সেটা 500 জন রোহিঙ্গা আপনার থাইল্যান্ডের সীমান্তে ধরা পড়েছে এবং মারা গেছে। কাজে এই যে সিকিউরিটির লার্জার ল্যান্ডস্কেপে দেখা, আমি একটু আগে স্ক্যাম সেন্টারের কথা বললাম, ড্রাগস আছে, আর্মস আছে, তো এটার প্রত্যেকটা নিজস্ব ভাষা আছে। আরেকটা বিষয় এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসে, আমরা জানি যে সীমান্ত চৌকিগুলোর অধিকাংশ আরাকান আর্মি দখল করে ফেলেছে, এবং মিয়ানমার সীমান্তরক্ষীদের একটা বেশ কিছু সদস্য এখানে চলে এসে প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছে। তো পুরো জিনিসটাকে আমি মনে করি কি, এই যে নতুন ইনফ্লাক্স বন্ধ করা, অপরাধের মূলে গিয়ে সমাধান করা, পুরো বিষয়টাকে একটা সামগ্রিকতার আলোকে দেখতে হবে। আরেকটা বিষয়, আমি যখন সামগ্রিকভাবে দেখব, এটাতে যে শুধু সরকারের না, সরকার, বিরোধী দল, নাগরিক সবার একটা দায়িত্ব আছে, এবং এমন একটা জাতীয় সংকট, যে জাতীয় সংকটের আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব আছে, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় কি একটা
ন্যাশনাল কনসেনসাস হওয়া জরুরি এবং সেই ক্ষেত্রে এটা নিয়ে পার্লামেন্টে ভিতরে আলোচনা হওয়া উচিত, পার্লামেন্টের বাইরে আলোচনা হওয়া উচিত। আমরা যে সরকার যেটা করছে কৌশল সেটা নিরাপত্তা বা প্রতিরক্ষা কেন্দ্রিক হতেই পারে, এর পাশাপাশি সামগ্রিকতার আলোকেই আমাদেরকে কাজটা করা উচিত, যাতে করে আমরা এই যে এখন যে সংকটে আছি, আটকে গেছি, এই সংকট থেকে যাতে বেরিয়ে আসতে পারি। প্রফেসর তৌফিক, আপনি যেহেতু বলছিলেন যে আপনি শরণার্থী নিয়ে বহু বছর ধরে কাজ করেন এবং এই যে শরণার্থী এবং আপনি জানেন যে এত অল্প সংখ্যক মানে অল্প জায়গায় এত সংখ্যক রোহিঙ্গা 9 বছর আপনি আটকে রেখেছেন, আপনি কত বছর আসলে আটকে রাখতে পারবেন? এবং আপনি একটা টাইম বলছিলেন যে 17 বছর গড় হিসেবে তারা থাকবে। আমরা কি আসলে ওই সময়টার জন্য প্রস্তুত কিনা? না, আমি এটা বলছিলাম যে সারা পৃথিবীতে শরণার্থীদের যে ইতিহাস আর কি, সেটা সমস্যার সমাধান হতে গড়ে 17 বছর লাগে। তো সেটা বাংলাদেশের আমাদের এই শরণার্থীর ক্ষেত্রে কত বছর লাগবে আমরা জানি না। এবং আমি মনে করি যে যেমন আপনি জানেন যে সিরিয়ান শরণার্থীরা এখন তারা তাদের দেশে ফেরত গেছে, কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা কবে যেতে পারবে এটা আমার কাছে বললে এটা গণকও বলতে পারবে বলে আমার মনে হয় না আর কি। তো সেই জায়গায় কিন্তু আমাদের একটা শরণার্থী নীতিমালা না বলি আমরা, যেহেতু আসলে রেফিউজি কনভেনশনে সাইন করিনি, কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। এবং আমি শুধু এখানে আরেকটা কথা বলে রাখি, আজকে আমরা রোহিঙ্গা শরণার্থী নিয়ে হয়তো ভাবছি শুধু, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে যেভাবে এনআরসির নামে আপনি ইন্ডিয়াতে যেভাবে নাগরিকত্বের বিভিন্ন বাধা নিষেধ, এবং এগুলো কিন্তু 1986 সালে এইভাবে কিন্তু মায়ানমারে নাগরিকত্ব আইন দিয়ে অনেকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। আমি কি নিশ্চিতভাবে বলতে পারবো যে আজ থেকে 20 বছর পরে আসাম থেকে অথবা ত্রিপুরা থেকে অথবা পশ্চিমবঙ্গ থেকে আপনার তথাকথিত অবৈধ বাংলাদেশিদের নাম করে পুশিন করে মানে এখানে আরও কিছু শরণার্থী পাঠিয়ে দেওয়া হবে না। তো আমরা তখনকার পরিস্থিতিগুলোকেও মাথায় রেখে যে আমাদের এই ধরনের শরণার্থী বিষয়গুলোর জন্য একটা স্ট্র্যাটেজি, পলিসি এবং একটা ন্যাশনাল কনসেনসাস আপনার তৈরি করে ফেলা উচিত। এবং যে প্রক্রিয়াটা সরকার শুরু করেছেন এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু সেটা যেটা রাহিদ এজাজ বলছিলেন, এটা এই স্ট্র্যাটেজিটা ড্রাফট হলে এটা পার্লামেন্টের ভিতরে আলোচনা হতে হবে, বিতর্ক হতে হবে, বাইরে হতে হবে, যাতে সবাই মিলে আমরা এটাকে শেষ পর্যন্ত ওন করতে পারি। রোহিঙ্গা শরণার্থী সমস্যা একদিন সমাধান হবেই আমরা আশা করি ইনশাল্লাহ, কিন্তু তার সাথে যেন আমরা এই বিষয়গুলো যদি ভবিষ্যতেও কখনো আবার আবির্ভূত হয় আমরা যেন সেটা সঠিকভাবে মোকাবেলা করতে পারি। রাহিদ এজাজ, আপনার কাছে একটু জানতে চাই, এই রোহিঙ্গার বিষয়ে তাদের যে ফেরত যাওয়া এবং তাদের উপর যে একটা নৃশংস হত্যাকাণ্ড তাদের উপর চালানো হয়েছে, এটার জন্য যে আইসিসিতে যে মামলাটা হয়েছে, এই মামলাতে আসলে জয়ী হইলে তাদের ফেরানোটা আসলে কতটা আমরা আশাবাদী হতে পারব? না, এইটা দেখুন, এই ইন্টারপ্রিটেশনটা এভাবে করা কিন্তু ভুল। মামলাটা হয়েছে কিন্তু প্রত্যাবাসনের জন্য নয়, মামলাটা হয়েছে জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এবং আজকে একটা লেখা আমি লিখেছি যে এটা প্রক্রিয়া থেমে আছে, সেটা রাখাইনে এই যে পরিবর্তিত পরিস্থিতির কথা প্রফেসর তৌফিক বা আমি বললাম, সেটা আরাকান আর্মি তাতমাদার সমীকরণ, এখানে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। কেন ফেলবে না? প্র্যাকটিক্যালি বলি, আইসিজিতে ইনিশিয়াল যে ডিসিশন বা ইনস্ট্রাকশনটা ছিল, জাজমেন্টটা ছিল যে সেটা কি এভিডেন্স নষ্ট করা যাবে না। এখন 2 বছর আগে, আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 জুনে একটা গণহত্যা আরাকান আর্মি চালিয়েছে, যেটা আপনি সবাই জানি, এবং বলা হয় +-200 রোহিঙ্গাকে নির্মমভাবে খুন করা হয়েছে, পুঁতে ফেলা হয়েছে। এটা কিন্তু তাতমাদাহ করেনি, আরাকান আর্মি করেছে। তো আইসিজিতে মামলা চলমান, এভিডেন্স সুরক্ষা করতে বলা হয়েছে, জবাবদিহি নিশ্চিতের স্বার্থে পুঙ্খানুপুঙ্খ প্রমাণ পাওয়ার জন্য। এমন অবস্থাতেও মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের ফলে রোহিঙ্গাদের যে ন্যায় বিচারের জায়গাটার ক্ষেত্রে যে এভিডেন্সগুলো দরকারগুলো, সেটা নষ্ট করে ফেলা হয়েছে। কাজে ওই মামলাটা হয়েছে জবাবদিহি তার নিশ্চিতের জন্য, ওইটা যেন আমরা ভুলে না যাই। যেমন ধরুন, একটু প্রাসঙ্গিক হতেই পারে আবার নাও হতে পারে, আমরা রাখাইনে মানবিক করিডোর নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্টের আমরা খুব একটা আলোচনা শুনছিলাম। সম্প্রতি চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা হলো, অনেকে আমরা গুলিয়ে ফেলছি। রাখাইনের করিডোর আর এই করিডোর দুটো কিন্তু এক জিনিস নয়, এটা এসেনশিয়ালি একটা কমার্শিয়াল বিজনেস ভেঞ্চার। চায়না মায়ানমার ইকোনমিক করিডোর আছে, সেটাকে টেনে বাংলাদেশ অবধি নেওয়ার প্রস্তাব চিন্তা প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন। আর যে করিডোরের কথা, তখন করিডোর একটা অ্যাক্সেস, সেটা নিয়ে যে আলোচনাটা ছিল, তো আমাদের একটা প্রবণতা আছে কি একটার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলা। আইসিজিতে মামলাটা হয়েছে জবাবদিহি নিশ্চিতের জন্য। সেই জবাবদিহি নিশ্চিত হলে এটা প্রমাণিত হবে অকাট্যভাবে যে আদালতের রায়ের মাধ্যমে 2017 সালের 25শে অগাস্টের পর থেকে রাখাইনে একটা গণহত্যা হয়েছিল। প্রত্যাবাসনের ক্ষেত্রে এটা একটা চাপ তৈরি করতে পারে, কিন্তু খুব বেশি সহায়ক কিছু হবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই।
প্রত্যাশা একটু প্রফেসর তৌফিক আপনার কাছে জানতে চাই যে এই যে বলছো যে যদি এই মামলাটাই যদি রায়টা হয় এবং যেটা যদি রোহিঙ্গাদের পক্ষেই যায় সেটা একটা চাপ তৈরি হবে এবং এই চাপটা আসলে আমরা তো দেখছি যে যখন থেকে 2017 সালে যখন তারা শরণার্থী হয়ে আসে এবং যারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য আসে তখন থেকেই একটা বিশ্ব চাপ দিয়ে আসলো তারা যেন তাদের নিজ দেশে ফিরতে পারে এবং রোহিঙ্গাদের প্রত্যাশাও এটা তাদের নিজ দেশে ফিরতে পারে। বৈশ্বিক এই চাপটাকে তো মিয়ানমার সবসময় অস্বীকার করে আসছে। হ্যাঁ, মানে আপনি ঠিক যে কিছুটা অস্বীকার করেছে, আবার এই চাপটা কিছুটা পড়েছেও আর কি। নাহলে আপনি দেখবেন যে আং সান সুচিকে তারা আইসিজিতে পাঠাতে হয়েছে আর কি, যে এই কেসের মায়ানমারের পক্ষে কথা বলার জন্য। তো যদি চাপ না তৈরি হতো তাইলে কিন্তু আপনার মায়ানমার জানতা আপনার সুচিকে আপনার ওই পদে, এবং এটা দুঃখজনক, আমরা বাংলাদেশে অনেকেই আং সান সুচিকে খুব মহান গণতন্ত্রের নেত্রী মনে করি এবং তাকে খুব উচ্চ অবস্থানে মুগ্ধ হয়ে থাকি আমরা, এবং আমাদের নেতৃবৃন্দরাও মুগ্ধ হয়ে থাকেন। কিন্তু উনি যে রোহিঙ্গা জেনোসাইডের পক্ষে অবস্থান নিয়েছেন, রোহিঙ্গা জেনোসাইডকে এন্ডোর্স করেছেন এবং মায়ানমার সরকারকে সাহায্য করেছেন সেই সময়, এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার আর কি। এই জন্য আমরা পুরনো ইন্টারভিউ দেখলে বিশাল হোসেনের সাথে যে আলোচিত ইন্টারভিউ, সেখানে সিনিয়র জেনারেল মিন অং লাইং রোহিঙ্গাদেরকে যে সাবহিউম্যান দেখেন, অং সান সুচিও তাই দেখেন। এবং সত্যিকার অর্থে এমনকি এনইউজি সম্পর্কে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সম্বন্ধে আমাদের অনেক বেশি প্রত্যাশা আর কি। কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে যারা আছে রাজনীতিবিদেরা সবাই আং সান সুচির দলের, এবং তাদের রোহিঙ্গা সম্পর্কে ধারণা আং সান সুচির মতো। তারাও আপনার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক মনে করেন, ফেরত নিতে চান না, ইনহিউম্যান মনে করেন বা সাবহিউম্যান মনে করেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনার এটার একটা কার্যকারিতা আছে আন্তর্জাতিক মতামত তৈরি করার, আপনার ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে। কিন্তু আবার মনে রাখতে হবে যে আইসিজের একটা কোর্টের ভার্ডিক্ট হতে বছরের পর বছর লেগে যায়। এটা এমন কিন্তু 7 বছর, 8 বছর, 9 বছর লাগতে পারে। কিন্তু এই চাপটা দরকার, কারণ আমরা যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের বিচার পাওয়ার অধিকার আছে এবং সেই বিচারের অধিকারটা কিন্তু মায়ানমার সরকার তাদেরকে দিবে না। তো আন্তর্জাতিক আদালত ছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা থাকা দরকার। কিন্তু আপনি যেটা বলছেন সেটাও সঠিক, যে মায়ানমার সরকার আসলে এই ধরনের কোনো স্যাংশন বলেন, কোনো আন্তর্জাতিক চাপের কাছে তারা কখনোই নথি স্বীকার করেনি। কিন্তু আমরা আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে এটাকে কার্যকরী রাখা এবং কম্প্রিহেন্সিভলি এটার পাশাপাশি আপনার ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন অন্যান্য, এবং কিছুটা আমি এখানে শেষ মুহূর্তে আমার মনে হয় ওইটাও একটু আমি বলে রাখতে চাই যে একটা সিকিউরিটি ডেটারেন্সও হয়তো বাংলাদেশের তরফ থেকে আমাদের তৈরি করার প্রয়োজন হবে আর কি। মায়ানমার সরকার হোক, মায়ানমার জান্তা হোক, আরাকান আর্মি হোক, তারা যেন মনে করে যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যারকে কোনো কিছু দিয়ে বাধ্য করা যাবে না। বাংলাদেশের সামরিক সক্ষমতা, বাংলাদেশের রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক যে তার দক্ষতা, সেটা তাকে মায়ানমারকে বিপদে ফেলতে পারে। এই ধরনের একটা যদি ডেটারেন্ট আমরা তৈরি করতে না পারি, এবং দুঃখজনকভাবে কিছুটা হলো সত্যি যে বরঞ্চ আরাকান আর্মি বা মায়ানমার মিলিটারি যেভাবে আমাদের জেলেদেরকে মাঝে মধ্যে এখান থেকে ধরে নিয়ে যায়, অথবা আমরা যেটা দেখেছি আমাদের সুযোগ ছিল সেগুলো আমরা করিনি। যখন আপনার থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের এই ফাইটটা শুরু হলো, তখন কিন্তু মায়ানমারের সামরিক জান্তার কোনো সেনাবাহিনীর সদস্য কিন্তু বাংলাদেশে পালিয়ে এসেছিলেন। আমরা কোনো রকম নেগোসিয়েশন করা ছাড়া তাদেরকে ফেরত পাঠিয়েছি। তো আমাদের এই শক্তির জায়গাগুলোও দেখানোর ব্যাপার আছে। এটা শুধুমাত্র ভালো ভালো কথা বললে, ডিপ্লোম্যাটিক আলোচনা করলেই যে মায়ানমার ফেরত নিতে বাধ্য হবে তা না। মায়ানমারকে বাধ্য করতে হবে, তাকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে হবে যে মায়ানমার মনে করে, সেটা সে মায়ানমার জান্তা হোক, সরকার হোক অথবা আরাকান আর্মি হোক, যে রোহিঙ্গাদেরকে ফেরত না নিয়ে গেলে তারা আরও বড় ক্ষতির সম্মুখীন হবে। এইটা যদি আমরা তৈরি করতে না পারি এই পরিস্থিতিটা, তাহলে আসলে কিন্তু অটোমেটিক্যালি, কারণ এটা এমন একটা সরকার, এমন একটা জনগোষ্ঠী যারা আপনার হিউম্যান রাইটস বিশ্বাস করে না, যারা হিউম্যানিটি বিশ্বাস করে না, সুতরাং তাদের সাথে শুধুমাত্র ভালো কথাবার্তা, ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে যে আমাদের লক্ষ্য অর্জিত হবে সেটা আমার মনে হয় না। আমাদেরকে একটা জায়গায় প্রমাণ করতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদেরকে বাধ্য করতে পারে, এবং তারা যদি এটা না করে তারা ক্ষতির শিকার হবে। তখন হয়তো আমরা সত্যিকার অর্থে একটা প্রত্যাবাসন দেখতে পাবো। ধন্যবাদ প্রফেসর তৌফিক। আমি একটু শেষ করতে চাই রাহিদা জাজ আপনাকে দিয়ে, যে বিষয়টা বলছিল যে মিয়ানমারকে বাধ্য করা, এবং আমরা বরাবরের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একই অবস্থায় শুনি যে বন্ধু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই প্রত্যাবাসন যেন দ্রুত এবং সহজ হয়, সে বিষয়ে যেন ঢাকার পাশে থাকে। তো সেই জায়গায় এই প্রত্যাশাটা আসলে কতটা করলে, বা প্রত্যাশাটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে, প্রত্যাশাটা কবে আমরা দেখব যে আদৌ প্রত্যাবাসন শুরু হয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আমি বোধহয় খুব
আশাব্যঞ্জক উত্তর দিতে পারি না, কিন্তু আমি একটু পেসিমিস্টিক যে প্রত্যাবাসন খুব সহসা হবে এমনটা আমি দেখি না। এটা আমি 5 বছর 6 বছর আগে বলতাম, এখনো বলি, এখন আরো বেশি জোর দিয়ে বলবো। কিন্তু ছোট্ট করে আপনার সময় এক সেটা মিনিট। ছোট্ট করে বলে আলোচনা চালিয়ে যেতে হবে, কিন্তু আমিও প্রফেসর তৌফিকের সাথে একমত, আপনাকে ডেটারেন্ট তৈরি করতে হবে। এই যে একটু আগে বললেন, এটা বাংলাদেশে চিরাচরিত 50 বছরের দুর্বলতা, সুযোগ পায়, সুযোগগুলোকে কাজে লাগায় না। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের যে 1027 অ্যাকশন শুরু হয়েছিল, তখন অনেকে স্লিপ করে চলে আসে। আপনি তো কোনো কথাবার্তা না বলে গুড নেবারলিহুড জেস্চার দিয়ে ছেড়ে দিলেন। তো আপনি তো সুযোগগুলোকে, ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম এবং স্পেস। সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই জিনিসটা ভবিষ্যতে আপনাকে মাথায় যদি রাখেন, তাহলে হয়তো আপনি কিছু একটা করার মতো জায়গায় নিজেকে নিয়ে যেতে ধন্যবাদ পারবেন। রাহিদ এজাজ এবং ধন্যবাদ প্রফেসর তৌফিক। আলোচনা আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।